গল্প অনাকাঙ্ক্ষিত অসুখ। লেখায় লিমা ইমরাত। প্রেগন্যান্সির 4 মাস চলাকালীন যখন আমার শরীর ভীষণ রকম খারাপ হতে শুরু করে, তখন থেকে বাড়তে থাকে আমার স্বামীর আমাকে নিয়ে পাগলামি। টুইন বেবি কনসিভ করাই প্রথম থেকেই অনেক কমপ্লিকেশন ছিল। তবে আমার স্বামী রিহানের ভালোবাসার কোনো কমতি ছিল না কোনো কালেই। পরিবারের অমতে সকলের বিরুদ্ধে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম আমরা। মাত্র 1 বছরের প্রেমের সম্পর্ক ছিল আমাদের। তখন আমার স্বামী রিহানের কোনো চাকরি ছিল না। সম্ভ্রান্ত পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও আমার জন্য নিজের বিলাসবহুল জীবন ছেড়ে এসেছে সে। আজ প্রায় 1 বছর হতে চলল আমরা আমাদের পরিবার ছেড়ে দূরে আছি। রিহান একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করছে এখন। ভালোই স্যালারি পায়, তাই দিয়ে আমাদের সুন্দরভাবে চলে যায়। তবে কাজের জন্য তাকে সারাদিন বাইরে থাকতে হয়। আমাকে বাসায় একা রেখে যেতে হবে বলে একজন হেল্পিং হ্যান্ড রাখা হয়েছে কয়েক মাস আগে। 5 মাসের ভরা পেটে হাত রেখে বসে বসে ভাবছি, আমাদের সুখের সংসার তবুও কেমন যেন অসম্পূর্ণ। আচ্ছা, আমাদের পরিবার কি আমাদের মেনে নিবে না? আমাদের বাচ্চাগুলো কি দাদা দাদির আদর পাবে না? ভাবনার মাঝেই অফিস থেকে ফিরল রিহান। অফিস ব্যাগটা রেখেই হাঁটু গেড়ে বসে পড়ে আমার পেটের কাছে। ঢিলেঢালা লেডিস শার্ট পেট থেকে সরিয়ে চুমুতে ভরিয়ে দিল সে। এটা নতুন কিছু নয়, গত 5 মাস ধরেই এমনই করে সে। বাবুদের সাথে একা একা কথা বলবে, পেটে কান পেতে শুয়ে থাকবে। এটা যেন তার নিত্যদিনের অভ্যাস। এভাবেই যত দিন যেতে লাগলো ততই আমার শরীর খারাপ হতে শুরু করলো। শরীরে ধরা পড়ল নানা ধরনের জটিলতা। নর্মাল ডেলিভারি করার মতো অবস্থা ছিল না আমার। তাই 8 মাসের শেষের দিকে সি সেকশন করার কথা বলেন ডাক্তার। এরপর ডাক্তারের সাথে আরও কিছু কথা হয় রিহানের, যা আমার অজানা। সেই দিন ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে সেদিন রিহান থমকে গিয়েছিল। ঠিকমতো কথা বলতো না, মুখখানা সবসময় মলিন করে থাকত। 7 মাসের পেট নিয়ে নড়াচড়া করা অসম্ভব হয়ে গেল আমার। টুইন বেবি হওয়ায় আরও বেশি সমস্যা হচ্ছিল। উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা হারিয়ে ফেললাম। রিহান অফিস থেকে ওয়ার্ক ফ্রম হোমের জন্য আবেদন করেছিল যাতে করে পুরোটা সময় আমার যত্ন নিতে পারে। এখন হুইল চেয়ারে করেই আমার চলাফেরা করতে হয়। আমার খাওয়া থেকে শুরু করে গোসল করানো, ওয়াশরুমে নিয়ে যাওয়া, ওষুধ দেওয়া সব কেমন একা হাতে করে ফেলতো ছেলেটা। যদি বলতাম তোমার কষ্ট হয় না, কিভাবে সামলাও তুমি এত কিছু? বিরক্তি আসে না আমার ওপর? রিহান আমার চোখের দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে থাকত। আলতো হাতে গাল ছুঁয়ে ঠোঁটে চুমু খেয়ে বলতো, তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে কি করতে? ভালোবাসার মানুষের কোনো কিছুতেই কষ্ট হয় না, আর না বিরক্তি আসে। বুকে বাসা বেঁধে থাকা ব্যথা আর হারিয়ে ফেলার যে ভয় নিয়ে আমি বেঁচে আছি সেটা যদি একটু বুঝতে, তবে এসব বলতে পারতে না। পরবর্তী অংশ দ্রুত পেতে আমার পেইজে ফলো দিয়ে পাশে থাকুন। আমি শুধু ছলছল চোখে তাকিয়েছিলাম ছেলেটার মুখের দিকে। কি অসম্ভব মায়া, কি দারুণ আকুতি তার কণ্ঠস্বর। এমন একজন মানুষ ছেড়ে কি থাকা সম্ভব? একদিন মাঝরাতে ঘুম ভেঙে গেল কারো কান্নার শব্দে। পাশে ফিরে রিহানকে পেলাম না। কোনোরকম বালিশ ধরে উঠে বসলাম আমি। খাটের থেকে কিছুটা দূরে জায়নামাজে বসে কান্নায় ভেঙে পড়েছে রিহান। কান্নার তোপে শরীর কেঁপে উঠছে ছেলেটার। ভিতরটা কেঁপে উঠল আমার। খাট থেকে নেমে উঠে দাঁড়িয়ে আবারও পড়ে যেতে নিলে দুহাতে আগলে নিল কেউ। আমাকে উঠতে দেখেই নামাজ শেষ করে এগিয়ে এসেছে রিহান। খাটে বসিয়ে বুকে জড়িয়ে নিল আমায়। বুকটা কাঁপছে চরমভাবে। চোখ মুখ গলা ভিজে একাকার। আমাকে জড়িয়ে গলায় মুখ গুজে শুয়ে পড়ল সে। হয়তো আমার থেকে কান্নাগুলো আড়াল করতে চাইছে।
আমি ওর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে বললাম, কি হয়েছে, করছো কেন? ভয় পেয়েছো? আমি আছি দেখো। শান্ত হও দয়া করে। আমাকে হারানোর ভয়ে কেমন নিস্তব্ধ হয়ে গেল ছেলেটা। ওর ভয় দুশ্চিন্তা দেখে আমিও কেমন ঘাবড়ে গেলাম। আচ্ছা, আমি আমার বাচ্চাদের দুনিয়া দেখাতে পারবো তো? ওদের বাবার কোলে তুলে দিতে পারবো তো? যদি কিছু হয়ে যায় আমার, তখন এই পাগল ছেলেটাকে কে সামলাবে? কি হতে চলেছে আমাদের সাথে? মাঝরাতে চাঁদের আলোয় ঝলমল করছে চারিপাশ। ব্যালকনিতে রাখা দোলনায় আমার স্বামীর কোলে বসে সেই সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত আমি। রিহানকে বারবার নামিয়ে দিতে বললেও সে একইভাবে আমাকে কোলে নিয়ে ঘাড়ে মুখ গুজে রয়েছে। থেকে থেকে চুমু দিচ্ছে আর দুই একটা কথার হ্যাঁ হুম উত্তর দিয়ে যাচ্ছে। ব্যাপারটা নিয়ে আমি বেজায় বিরক্ত। প্রেগন্যান্সির এই লম্বা জার্নিতে মুড সুইংসটা ভীষণভাবে চেপে ধরেছিল আমায়। হুট করেই রেগে যাওয়া, চিৎকার করা, গাল ফুলিয়ে বসে থাকা, এরপর কোনো কারণ ছাড়াই কেঁদে কেটে রিহানের বুক ভাসানো। ইদানিং মাকে মিস করি ভীষণ। রিহানের ভালোবাসা এবং যত্নে কোনো কমতি নেই, তবুও মায়ের অভাব বোধ করি। মনের মাঝে অজানা ভয় বাসা বেঁধে থাকে। যদি কিছু হয়ে যায়, যদি কিছু হয় আমার বেবিদের, তাহলে কি হবে? কিভাবে থাকবে আমার রিহান? প্রায় 1 বছর তো হতে চলল নিজেদের পরিবার ছেড়ে দূরে আছি। আমার বাচ্চারা কি দুনিয়াতে এসে তার দাদা দাদির আদর মাখা ভালোবাসা পাবে না? এসব ভাবতে ভাবতে চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। রিহানের হাতের শক্ত বাঁধন আমার পেটে। হাতে পানির ফোঁটা হাতে পড়তেই ঘাড় থেকে মুখ তুলল রিহান। অস্থির হয়ে উঠল ক্রমশ। আমাকে ঘুরিয়ে নিজের দিকে করে 2 হাতে গাল ছুঁয়ে বলল, কি হয়েছে জান? কাঁদছো কেন? ব্যথা হচ্ছে পেটে? কোথায় কষ্ট হচ্ছে তোমার? আমাকে দেখাও জান। ছলো চোখে কথাগুলো বলল রিহান। আমি ঠোঁট চেপে কান্না আটকাতে না পেরে ওকে জড়িয়ে ধরে শব্দ করেই কেঁদে ফেললাম। এতে করে আরো বেশি অস্থির উন্মাদ হয়ে উঠল ছেলেটা। আমাকে কোলে নিয়ে উঠে রুমে নিয়ে শুইয়ে দিল বেডে। কান্না ভেজা গলায় বলল, সরি জান, সরি। খুব করে সরি। আমার জন্য তোমাকে এত কষ্ট পেতে হচ্ছে। আমি বুঝতে পারিনি জান, আমার খুশির জন্য, আমার বাবা ডাক শোনার জন্য তোমার এতটা কষ্ট সহ্য করতে হবে। আমি বুঝতে পারলে কখনোই বাবা হতে চাইতাম না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি জান। কোনো কিছুর বিনিময়ে তোমাকে হারানো সম্ভব না। তুমি। আর বলতে পারল না ছেলেটা। আমাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ল। কান্নার তোপে শরীর কেঁপে কেঁপে উঠছে। ওকে 2 হাতে জড়িয়ে নিলাম নিজের সাথে। বুকে মুখ গুজে শুয়ে থাকা অবস্থায় মাথায় হাত বুলিয়ে দিলাম। আমার ভেতরে থাকা ভয়টা আরো বেশি জোরালো হলো এবার। ছেলেটা আমায় অসম্ভব ভালোবাসে, তাতে সন্দেহ নেই। আমার শরীরের অবস্থা যে ভালো নয় সেটা আমি জানতাম, কিন্তু এবার নিশ্চিত হলাম কোনো ছোটখাটো সমস্যা না। জীবনের ঝুঁকি আছে আমার। থম ধরে শুয়ে রইলাম ওকে বুকে নিয়েই। ঘুমিয়ে গেছে রিহান। মাথায় এখন আমার একটাই চিন্তা, রিহানের মা বাবার সাথে যোগাযোগ করা। আমার কিছু হলে একে কে সামলাবে? যেখানে আমার নিশ্চয়তা নেই সেখানে কার ভরসায় রেখে যাব আমি ওকে? আমাদের বাসার ডাইনিং রুমে বসে আছে রিহানের পরিবারে সবাই। রিহানের মা বাবা সহ আরো কিছু আত্মীয়। খালি বাসা আজ মানুষে ভরপুর। রিহানকে বলার পর সে নিজ থেকেই তার বাবা মায়ের সাথে কথা বলেছে। আমাদের সন্তান আসার কথা শুনে তারা আর রাগ করে থাকতে পারেনি। রিহান তাদের একমাত্র ছেলে, অনেক আদরের সন্তান। সেই রিহানের অংশ তাদের নাতি নাতনি আসতে চলেছে। এরপর আর কিভাবে রাগ করে থাকবেন তারা? আজ সকাল হতেই চলে এসেছেন তারা। রিহানকে জড়িয়ে সে কি কান্না আমার শাশুড়ির।
বুকে এক সূক্ষ্ম পীড়া অনুভব করলাম আমি। নিজের সন্তানের থেকে দূরে থেকে এক মায়ের মনে কি চলে সেটা বুঝতে পারলাম। নিজের পেটে হাত রেখে এসব ভাবছিলাম আমি। আমার শ্বশুর শাশুড়ি আমাকে নিয়ে তবেই ফিরবেন বাড়িতে, কিন্তু রিহান কোথাও যেতে দিবে না আর না সে যাবে। এই সময় আমার জার্নি করা নিষেধ আর নিয়মিত চেক আপ করাতে হয়। রিহানের মা রেগে গেলেন। তার একমাত্র ছেলের বউ কেন ভাড়া বাসায় থাকবে? এতদিন যোগাযোগ ছিল না, কিন্তু এখন তো সব ঠিক হয়ে গেছে। এখন সে কিছুতেই রাখবে এখানে। রিহানকে রেখে বউ নিয়ে চলে যাবেন। এক কথায় কাজ হলো বোধ হয়। রিহান গম্ভীর মুখে বসে। তার কথা একটাই, বউ ছাড়া সে থাকতে পারবে না। কারো কাছে রেখে সে শান্তি পাবে না। তার বউয়ের তাকে প্রয়োজন। এসব শুনে মিটিমিটি হাসছে সকলেই। শেষে সিদ্ধান্ত নেওয়া হলো আমরা রিহানের বাসায় থাকব। রিহানের প্রথম সন্তান রিহানের নিজের বাড়ি থেকেই হবে। কোনো ভাড়া বাসায় থাকা চলবে না। আমিও দ্বিমত করিনি। আমার বাচ্চারা তার অধিকার থেকে বঞ্চিত কেন হবে? আমার স্বামীর বাসায় এসেছি আজ 2 মাস। এখন আমার 9 মাসের ভরা পেট। গত 2 মাস ধরে হাঁটা চলা সম্পূর্ণ বন্ধ আমার। না বসে থাকা যায় আর না শুয়ে থাকা। অতিরিক্ত ব্যথায় যখন শব্দ করে কান্না করি তখন আমাকে নিজের বুকে জড়িয়ে ধরে রিহান নিজেও কাঁদে। অনুশোচনায় গুমরে মরছে ছেলেটা। ঘুম নেই, খাওয়া নেই, সারাক্ষণ আমার কাছে থাকে। শাশুড়ি মাও আমায় ভীষণ ভালোবাসে। যত্ন করে খাইয়ে দেয়, চুল বেঁধে দেয়, আমার সবকিছু করে দেয়। হাতে পায়ে পানি এসে ফুলে যায়। নিজ হাতে মালিশ করে দেয় সে। বাবা অফিস থেকে আসার সময় আমার পছন্দের খাবার নিয়ে আসে। মাথায় হাত বুলিয়ে সাহস দেয়। তাদের ভালোবাসায় সিক্ত আমি। এমন একটা স্বামী, এমন পরিবার প্রতিটা মেয়ের স্বপ্ন। আমার কপালে বুঝি এত সুখ সয়। রাত 2টা বাজে হয়তো। পেটের তীব্র ব্যথায় ঘুম ভেঙে গেল। শরীর ঘেমে ভিজে উঠছে আমার। গলা শুকিয়ে কাট কাট। রিহান গভীর ঘুমে মগ্ন। নয়তো আমার নড়াচড়ায় ঘুম থেকে উঠে যেত ছেলেটা। হঠাৎ করেই পেটের জোরালো ব্যথায় গুনিয়ে উঠতেই ঘুম ভাঙল তার। আমাকে ধরে উঠে বসে পাশে ফিরে লাইট জ্বালিয়ে দিয়েছে। কি হয়েছে জান? ব্যথা করছে খুব? আমি আম্মুকে ডাকছি। এখনই হাসপাতালে নিয়ে যাব তোমায়। আমাকে কোলে তুলে নেওয়ার কিছুক্ষণ পরেই জ্ঞান হারালাম আমি। চোখ বন্ধ হওয়ার আগে শুধু রিহানের মুখটা অস্পষ্ট দেখতে পেয়েছিলাম। জানি না আর কখনো দেখা হবে কিনা এই মায়ারাজের মুখখানা। তার বাচ্চাদের কি হবে? আমি কি আমার বাচ্চাদের সুস্থভাবে দুনিয়া দেখাতে পারবো? রিহানের কোলে তুলে দিতে পারবো তার অস্তিত্বদের? যদি আমার কিছু হয়েও যায় তাহলে বাচ্চাদের দিকে তাকিয়ে অন্তত বাঁচতে পারবে ছেলেটা। চোখ বন্ধ অবস্থায় বিছানায় নেতিয়ে পড়ে আছি আমি। জ্ঞান ফেরার পরে নিজেকে আবিষ্কার করেছিলাম হাসপাতালের ইমার্জেন্সি রুমে। রিহান আমার ক্যানোলা লাগানো হাত জড়িয়ে পাশে বসা। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল হয়ে ফুলে গেছে তার। ছেলে মানুষ এত কাঁদতে পারে? আচ্ছা, বিয়ের আগে সেই গম্ভীর ব্যক্তিত্বের পুরুষ আর এখন আমার সামনে বসে থাকা পুরুষের মধ্যে এত কেন পার্থক্য? দাম্ভিকতা আর গাম্ভীর্যের দেওয়াল ভেঙে চৌচির হয়ে গেছে। হয়তো ভালোবাসা এমনি। যাকে ভালোবাসো তার সামনে তুমি ভীষণ দুর্বল আর অসহায়। বাহিরের শক্ত কলসের আড়ালে লুকিয়ে থাকা কোমল হৃদয় শুধু হারানোর ভয়। সামান্য দূরত্বে ক্ষণে ক্ষণে কেঁপে উঠে বক্ষপিণ্ডর। অতিরিক্ত ব্যথায় আর ব্লিডিং হওয়ার কারণে জ্ঞান হারিয়েছিলাম। জরুরি ভিত্তিতে অপারেশন করতে হবে আমার। তবে সমস্যা হচ্ছে অন্য জায়গায়। প্রেগন্যান্সির কয়েক মাস পরেই আমার পেটে ফাইব্রয়েড টিউমার ধরা পড়ে। সময়ের সাথে সাথে সেটা আরও বেশি বড় হয়। প্রথমত টুইন বেবি, তারপর আবার এমন টিউমারের কারণে লাইফ রিস্ক রয়েছে ব্যাপক।
দুটো বাচ্চার মধ্যে একটি বাচ্চার গ্রোথ স্বাভাবিক, তবে অন্য বাচ্চাটি বেশ ছোট এবং দুর্বল। এতদিন জানা ছিল না আমার এই সম্পর্কে। অর্ধজ্ঞান অবস্থায় রিহান যখন কথা বলছিল ডাক্তারের সাথে, তখন কানে আসে আমার। এই কারণেই কি তবে রিহান এতটা ভেঙে পড়েছিল? রিহান শুরু থেকেই জানতো আমার এই অসুখের কথা। আমাকে একটা বারও জানায়নি, হয়তো ভেবেছে আমি ভেঙে পড়ব, ভয় পাব। কিছু চেক আপ করার পর আমাকে প্রস্তুত করা হলো অপারেশনের জন্য। আমার শ্বশুর শাশুড়ি দুজনেই উপস্থিত। আমাকে জড়িয়ে ধরে নিশ্চুপ কাঁদলেন কিছুক্ষণ। মাথায় হাত বুলিয়ে সাহস দিলেন দুজনেই। হঠাৎ করেই বুকে মোচড় দিয়ে উঠল। চোখ দুটো মাকে খুঁজল ভীষণ করে। আমার মা নেই, চলে গেছেন বহুকাল আগেই। বাবা আমাকে ফেলে দ্বিতীয় বিয়ে করেছিলেন, আর তখন থেকেই আমি একা। সবার জীবন সুন্দরভাবেই চলছিল, মাঝখান থেকে থমকে গিয়েছিল শুধু আমার জীবন। নিজের কান্না গিলে গিলে অবহেলায় অযত্নে বড় হয়েছি। আমার ব্যথা কষ্ট দুঃখ দেখার মতো কেউ ছিল না। মায়ের অভাব, ভালোবাসার অভাব আমাকে ঘিরে ধরেছিল ভীষণ রকম। এত কিছুর মাঝে ইন্টারমিডিয়েট শেষ করে ভার্সিটিতে উঠতেই রিহানের সাথে পরিচয় হয়। সে ফাইনাল ইয়ারের মেধাবী ছাত্র, তারপর আবার বড়লোক ঘরের সন্তান। এই ভেবে তাকে এড়িয়ে চলতাম। কোনো এক দুর্ঘটনায় তার সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেলাম আমি। যত দূরে সরিয়ে দিতাম ছেলেটা, ততই কাছে চলে আসতো আমার। এরপর একাকী জীবনে রিহান আমার জন্য এক মুঠো সুখ নিয়ে হাজির হয়। বন্ধুর মতো পাশে থাকে, আমার ছোট ছোট বিষয়গুলো নিয়ে ভাবে। ধীরে ধীরে আমরা একে অপরকে ভালোবেসে ফেলি। এক অজানা মায় এমনভাবে জড়িয়ে যাই যা থেকে বের হওয়া সম্ভব নয়। 1 বছরের মাথায় সে আমাকে তার বাড়িতে নিয়ে যায়। আমাকে বিয়ে করতে চাইলে রিহানের পরিবার এতে আপত্তি জানায়। মা নেই, বাবা দ্বিতীয় বিয়ে করেছেন, এমন মেয়েকে তারা ছেলের বউ করবেন না। উত্তরে রিহান শুধু বলেছিল, যদি ওকে মেনে নিতে তোমাদের আপত্তি থাকে তাহলে আমিও থাকবো না এই বাড়িতে। আমি ছাড়া আর কেউ নেই ওর। আমি ওর হাত ছেড়ে দিলে ওকে আগলে নিবে এমন কেউ নেই আম্মু। আমি ভীষণ ভালোবাসি ওকে, ঠিক যতটা তোমাদের। আমি তোমাদের কাউকে ছাড়তে পারবো না। রিহানের পরিবার তবুও মেনে নিতে পারেনি তাদের একমাত্র ছেলে আমার মতো মেয়েকে বিয়ে করবে। তাদের ছেলে নিঃসন্দেহে 1000 গুণ ভালো মেয়ে ডিজার্ভ করে। আমি কোনো দিক থেকেই তাদের ছেলের জন্য উপযুক্ত ছিলাম না। পরিবারের বিরুদ্ধে গিয়ে রিহান আমার হাত ধরে বেরিয়ে এসেছিল বাড়ি থেকে। বারবার নিষেধ করার পরও সে নিজের বাড়ি এবং বিলাসবহুল জীবন ছেড়েছিল আমার জন্য। কোনো কিছুর বিনিময়ে আমাকে হারাতে পারবে না ব্যাস। কল্পনার জগতে ছেদ পড়ল যখন আমাকে ওটির জন্য নিয়ে যাওয়া হলো। রিহান তখনও আমার হাত ধরে রেখেছিল শক্ত করে। ছেড়ে দিলে যদি হারিয়ে যাই। ওটির সামনে আসতেই বেসামাল হলো ছেলেটা। এতক্ষণ নিজেকে ধরে নিজেকে শক্ত রাখতে পারলেও এবার আর সম্ভব হলো না। সকলের সামনে আমাকে জড়িয়ে বুকে মুখ গুজে হাউমাউ করে কেঁদে উঠল। চোখের পানি আজ বাঁধ ভেঙেছে। তাকে শান্ত করা যাচ্ছে না কোনোভাবেই। ডাক্তার বারবার বোঝাতে চাচ্ছেন রিহানকে, কিন্তু আজ তাকে বোঝানো যাচ্ছে না। আমিও পারছি না ওকে জড়িয়ে ধরে শান্ত করতে। পুরো শরীর অবশ হয়ে আসছে। বুক থেকে মুখ তুলে 2 হাতের তালু স্পর্শ করালো আমার গালে। কান্না জড়িত গলায় থেমে থেমে বলল, আমার পাখি, আমাকে কথা দাও আবার আমার বুকে ফিরে আসবে তুমি। তুমি ছাড়া আমি অসহায় জান। আমি পাগল হয়ে যাব তুমি ছাড়া। আমি আমার বাচ্চাদের থেকেও তোমায় বেশি ভালোবাসি জান। ওদের নিয়ে সুস্থভাবে ফিরে এসো। এখনো অনেকটা পথ বাকি আছে। তোমাকে নিয়ে অনেক স্বপ্ন বোনা বাকি। আমাকে ছেড়ে কোথাও যাওয়ার কথা ভেবো না। তুমি নেই তো আমিও নেই। আমাদের বাচ্চাদের এতিম হয়ে বাঁচতে হবে তখন। আমি অপেক্ষায় থাকবো তোমার।
আমার 2 চোখের পাতা ভারী হয়ে আসছে। আর তাকিয়ে থাকতে পারলাম না। ডাক্তার তাড়া দিলেন ওটির জন্য। অনেক চেষ্টার পর রিহানের কাছ থেকে আমাকে ছড়িয়ে নিয়ে যাওয়া হলো অপারেশন থিয়েটারে। ডায়েরির খণ্ডাংশ। ব্যাস আর কিছু লেখা নেই ডায়েরিতে। অনন্যা ডায়েরিটির পাতা উল্টালো পরপর। না, আর কিছু লেখা নেই পরের পাতাগুলোতে। মুহূর্তেই খেই হারিয়ে ফেলল অনন্যা। ভার্সিটির লাইব্রেরি থেকে কিছু বই সংগ্রহ করতে গিয়ে শেলফের নিচ থেকে পেয়েছিল ডায়েরিটা। কারো নাম লেখা ছিল না, শুধু প্রথম পৃষ্ঠায় লেখা ছিল অনাকাঙ্ক্ষিত অসুখ। ডায়েরিতে এমন শিরোনাম দেখে কিছুটা অবাক হয়েছিল অনন্যা। পরবর্তীতে সেটা নিজের সাথেই নিয়ে এসেছিল, যদি কেউ খোঁজ করে সেই জন্য। বেশ কিছু দিন পার হওয়ার পরে যখন ডায়েরিটির কথা মনে পড়ল, বেশ আগ্রহ নিয়ে ডায়েরির পাতা খুলতেই শেষের দিকে চোখে পড়ল কারোর প্রেগন্যান্সির সময়ের কয়েক মাসের ঘটনা লেখা। আগের পৃষ্ঠাগুলো পড়ে দেখা হয়নি এখনো, তবে শেষের দিকটা পড়তেই থমকে গেল অনন্যা। কারো জীবনের বাস্তবতা এটা উপলব্ধি করতে পারল সে। উদ্বিগ্ন পায়ে উঠে দাঁড়ালো, অধৈর্য হলো মন। অস্থিরতা কাজ করছে ভিতরে। বাকি পৃষ্ঠাগুলো খালি পড়ে আছে। ওলট পালট করেও মেয়েটির নাম পেল না কোথাও। বিতৃষ্ণায় ভরা এক নারীর জীবনী লেখা। পাতায় পাতায় চোখের পানির স্পষ্ট দাগ। না জানি কতটা কষ্ট দুঃখ নিয়ে এসে লিখেছিল কথাগুলো। অনন্যার মন ব্যাকুল হলো জানতে কার ডায়েরি এটা, কার জীবনের ঘটনা আগুলো। কে এই নারী যার জন্য তার স্বামী এতটা পাগল? এরপর কি হয়েছিল? রিহানের ভালোবাসা কি এখানেই সমাপ্তি ঘটেছিল? বাচ্চাদের কি হয়েছিল তারপর? 4টে জীবন কি এভাবেই শেষ হয়ে গিয়েছিল? ভার্সিটির সুবিশাল ক্যাম্পাসের একপাশে পার্কিং এরিয়ায় দাঁড়িয়ে আছে কালো ফোর্ড গাড়িটি। গাড়ি থেকে কিছুটা দূরে অবস্থান করছে এক সুদর্শন পুরুষ। ফর্মাল গেটআপে থাকা পুরুষটির কোলে 2টি ফুটফুটে কন্যা শিশু সকলের দৃষ্টির কেন্দ্রবিন্দু। এই যেন জীবন্ত 2টি ফুল। বাবার কোলে থাকা 2টো রাজকন্যা। দুজনের গায়ে স্কাই ব্লু কালারের প্রিন্সেস ফ্রক। দুজনের চুল একইভাবে ছুটি করা। বয়স কত হবে? 1.5 বা 2 বছর। অমায়িক সৌন্দর্য আর মায়ার অধিকারী বাচ্চা দুটো ডাগর ডাগর চোখ ঘুরিয়ে চারপাশে দেখতে ব্যস্ত। পাশে থেকে যেই যাচ্ছে একবার তাদের দিকে তাকাচ্ছে। বাবার কোলে কি সুন্দর লেপ্টে আছে তারা। আম্মা, আম্মা বলে দুটো বাচ্চা একসাথেই হইচই শুরু করলো বাবার কোল থেকেই। অর্থাৎ এবার তাদের নামিয়ে দেওয়া হোক। তাদের মা এসেছে, এবার মায়ের কাছে যাবে। লোকটা তাদের নামালো না কোল থেকে, বরং আরো খানিকটা চেপে ধরল নিজের বুকে। যেভাবে উথাল পাথাল করছে মেয়ে দুটো যে কোনো সময় পড়ে যাবে। কিছুটা দূরেই শাড়ি পরিহিত এক অপরূপা এগিয়ে আসছে তাদের দিকে। সুতি মেরুন রঙের শাড়ি পরা চুলগুলো হাত খোপা করে তাতে ফুল গোজা। হাতে খয়েরি রেশমি চুড়িগুলো রিনরিনে উঠছে হাঁটার তালে। মুখে সামান্য প্রসাধনী ব্যবহার করেছে মেয়েটা। তাতেই কি অপূর্ব মায়াবিনী দেখালো তাকে। মেঘাচ্ছন্ন চোখে সেই অপরূপাকে দেখতে ব্যস্ত রিহান। চোখের পলক ফেলতে ভুলে গেল। বাচ্চাদের কোলে নিয়ে ঠাই দাঁড়িয়ে রয় সেখানেই। রাই তাদের কাছে এসে দাঁড়াতেই মেয়ে দুটো হাত বাড়ালো কোলে যাওয়ার জন্য। এই সেই নারী যার জন্য তার জীবনে এত সুখ, এত ভালোবাসা। সেই প্রথম থেকে যাকে নিজের সবটা দিয়ে ভালোবেসে এসেছে রিহান। যাকে পাওয়ার জন্য নিজেকে হারিয়েছে। যার সাথে সুখের সংসার গড়েছে। তাকে হারানোর ভয় পাগলের মতো কেঁদেছে মহান সৃষ্টিকর্তার কাছে। প্রতি মুহূর্তে অসহ্য যন্ত্রণায় ছটফট করেছে। বারংবার আল্লাহর কাছে ভিক্ষা চেয়েছে নিজের প্রাণপ্রিয় অর্ধাঙ্গিনী জীবন। বুকে তীব্র ব্যথা অনুভব করেছে প্রতিটা মুহূর্ত যখন এই নারী তাকে ছেড়ে যাওয়ার পায়তারা করছিল। সেই দিন রাইকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর মুহূর্তে জ্ঞান হারায় রিহান।
অতিরিক্ত মানসিক চাপ আর স্বাস্থ্যের ঘাটতি থেকে ছোটখাটো হার্ট অ্যাটাক করেছিল সে। জরুরি ভিত্তিতে তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়। একদিকে রাইয়ের সি সেকশন হচ্ছে, অপরদিকে রিহানকে নিয়ে চিন্তায় পড়ে গেলেন সকলে। রাইয়ের অপারেশন শুরু হওয়ার ঘণ্টা খানিক পরে বাচ্চার কান্নার শব্দ পাওয়া যায়। দুটো বাচ্চাই সুস্থ ছিল, তাদের অবজারভেশনে রাখা হয়। তবে সমস্যা হয় রায়কে নিয়ে। একদিকে বাচ্চাদের পেয়ে কেউ খুশি হতে পারছিল না রাই আর রিহানের কথা ভেবে। অতিরিক্ত রক্ত যাওয়ায় রাইয়ের শরীর ছেড়ে দিচ্ছিল ক্রমশ। অপারেশন সাকসেসফুল হওয়ার পরও রাইকে লাইফ সাপোর্টে রাখা হয়। অবস্থা খারাপ হচ্ছিল সময়ের সাথে। দীর্ঘ সময় পরে জ্ঞান ফেরে রিহানের। চোখ খুলতেই শুরু হয় তার পাগলামি। হাতের লাগানো ক্যান্ডলা টেনে ছিঁড়ে ফেলে বের করে যায় কেবিন থেকে। রিহানের মা বাবা দুজন গিয়ে ঝাপটে জড়িয়ে ধরে ছেলেকে। এমনিতেই ছেলেটার শরীর খারাপ, তারপর আবার এখন পাগলামি করলে বড় কোনো ক্ষতি হয়ে যাবে। রিহানকে জড়িয়ে ধরে শান্ত করতে চাইল তারা, কিন্তু তা আর সম্ভব হলো না। নিজের প্রেয়সীর খোঁজে উন্মত্ত প্রেমিক ভাঙচুর জুড়ে দিল হাসপাতালে। তার দাবি একটাই, বউকে চাই, তার বউকে এনে দিতে হবে এখনই। তার বউয়ের কিছু হলে সে বাঁচবে না। অনেক জোরাজুরির পরে ডাক্তার রিহানকে জানালেন রাই আছে, লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। এখন আল্লাহ চাইলে তার বউকে বাঁচাতে পারেন, তবে তার বাচ্চারা সুস্থ আছে। ব্যাস এতটুকুই যথেষ্ট ছিল রিহানের জন্য। তার বউ বেঁচে আছে, তাকে ছেড়ে যায়নি। যেভাবেই হোক আল্লাহর কাছ থেকে ভিক্ষা চেয়ে নিবে সে তার বউকে। যদি আল্লাহ তার বুকে তার রাইকে ফিরিয়ে না দেয় তাহলে সেও চলে যাবে তার সাথে। এই নিষ্ঠুর দুনিয়ায় রাইকে ছাড়া বেঁচে থাকা সম্ভব নয় তার পক্ষে। বাচ্চাদের দেখার জন্য তার মা বাবা আছেন, তবুও সে পারবে না একা রাইকে ছাড়া থাকতে। এরপর শুরু হলো রিহানের লড়াই, নিজের প্রাণ এবং অস্তিত্বকে টিকিয়ে রাখার লড়াই। দিনরাত আল্লাহর কাছে প্রার্থনা করা আর নিজের স্ত্রীর পাশে থাকা। এর মাঝে রাইয়ের অবস্থা কিছুটা ভালো হলে তাকে ইমার্জেন্সি রুমে শিফট করা হয়। জানা যায় রিহার শরীর প্যারালাইসিস হয়ে আছে, তবে মস্তিষ্ক সচল। তাতেও হাল ছাড়েনি রিহান। বউয়ের সব কাজ সে নিজেই করে ফেলত। তার মেয়ে দুটোকে দেখাশোনা করার জন্য আলাদা নার্স রাখা হলো, তবে রাইয়ের কাছে তাদের আসা নিষেধ। ডাক্তার ব্যতীত কাউকে ছুতে দিত না। এভাবে 3 মাসের মাথায় রাইয়ের শরীর রেসপন্স করতে শুরু করে। সেদিন রিহানের কান্না আবারও দেখেছিল সকলে। হাসপাতালের ডাক্তার নার্স সকলেই কেঁদেছিল সেদিন এক পাগল প্রেমিকের কান্নায়। আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছিল অসংখ্য মানুষ। আল্লাহর অশেষ রহমতে 6 মাসের মাথায় সুস্থ হয়ে উঠল রাই। রাইকে জড়িয়ে ধরে হাজারো চুমুতে ভিজিয়ে দিয়েছিল রিহান। দীর্ঘদিনের তৃষ্ণার্ত সে। নিজের প্রেয়সীকে ছাড়া নিজেকে কল্পনা করতে পারেনি রিহান। তার এমন ভালোবাসা আর আল্লাহর দয়ায় আজ রাই আবারও তার বুকে ফিরে এসেছে। তাকে ছেড়ে যায়নি। তাদের সন্তানও এখন সুস্থ আছে। দীর্ঘ এক অমাবস্যার পরে তাদের জীবন আবার আলোকিত হলো তাদের জীবন। শরীরে রাইয়ের স্পর্শ লাগতেই ভ্রম কাটল রিহানের। এটা স্বপ্ন নয়, সত্যি। তার ব্যক্তিগত নারী, তার ভালোবাসা তার সামনে দাঁড়িয়ে। কোল ভর্তি সুখ তার, স্ত্রী সন্তান নিয়ে ভরা সংসার। অতীত ঘটে যাওয়া ঘটনা আর সেই অনাকাঙ্ক্ষিত অসুখ ভুলে যাওয়া এত সহজ নয় তার জন্য। এখনো মাঝরাতে ঘুম ভেঙে যায় সেই সব দিনের কথা স্মরণ করলে। খারাপ স্বপ্নের ন্যায় তার পিছনে পড়ে থাকে সেসব। সেই দিনগুলো তাদের জীবন পুনরায় না আসুক। আধারের দেওয়াল ভেঙে চুরমার হয়ে যাক। রাই বাচ্চাদের কোলে তুলে নিল 2 হাতে। মেয়ে দুটো দেখতে পুরোটাই বাবার মতো, তবে চুলগুলো মায়ের মতোই বড় এবং ঘন। স্বভাব চরিত্রে বাবার সাথে বেশ মিল তাদের।
তাদের বাবা যেমন রাইয়ের জন্য পাগল, ঠিক তেমনি তারাও রাইয়ের জন্য পাগল। মা ছাড়া তাদের চলে না। আজকে ভার্সিটিতে একটা ছোটখাটো অনুষ্ঠান ছিল, যার দরুন বাধ্য হয়েই বাচ্চাদের নিয়ে আসতে হয় রাইকে। আর বাচ্চাদের সামলানোর জন্য বাচ্চাদের বাবাকেও এতক্ষণ রিহানের কাছে রেখে গিয়েছিল মেয়েদেরকে, নয়তো তাকে জীবনে টিকতে দিত না রিহানের পাজে মেয়েগুলো। বাপের কার্বন কপি বলে কথা। অনেকক্ষণ অপেক্ষা করালাম না? আসলে অনুষ্ঠান শেষ করে সবার সাথে কথা বলতে গিয়ে দেরি হতে গেল। এত গরমে তুমি বাচ্চাদের কোলে নিয়ে দাঁড়িয়ে আছো। আমি ভীষণ সরি। মন খারাপ করেই কথাগুলো বলল রাই। লোকটা অফিস না গিয়ে বাচ্চাদের নিয়ে এখানে রয়েছে শুধু তার জন্য। বেশ খারাপই লাগলো রাইয়ের। রিহান 2 কদম এগিয়ে এসে পকেট থেকে রুমাল বের করে রাইয়ের কপালের জমে থাকা বন্ধু বন্ধু ঘাম মুছতে মুছতে বলল, তোমাকে একটু কাছে পাওয়ার নেশায় সারা জীবন অপেক্ষা করতে রাজি। তোমায় একটু ছুঁয়ে দেওয়ার জন্য 1000 জনম দাঁড়িয়ে থাকতে রাজি। তোমায় একটু ভালোবাসার লোভে নিজেকে বিলীন করতে রাজি। তোমাতেই আমার শুরু, তোমাতেই আমার সমাপ্তি। নবীন বরণ উৎসব শেষ করে ভার্সিটির ক্যাম্পাসের ডান দিকে বিশাল বড় কৃষ্ণচূড়া গাছের নিচে বেঞ্চে বসেছিল অনন্যা। ভ্যাপসা গরমে শাড়ি পরার দরুন তার অবস্থা নাজেহাল। গাছের ছায়ায় বসে বসে আনমনেই ভাবছিল সেই ডায়েরিটির কথা। কোনো নাম লিখা না থাকায় সে আজও খুঁজে পায়নি ডায়েরির মালিক কে। লাইব্রেরি গিয়ে অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে, ফলাফল শূন্য। ভাগ্য তার সহায় হয়নি, সে খুঁজে পায়নি সেই নারীকে। আর না জানতে পেরেছে কি হয়েছিল তার সাথে। মেয়েটি বেঁচে আছে তো? আচ্ছা, তার বাচ্চাদের কি হয়েছিল? আর রিহান নামক পুরুষটির কি হয়েছিল? তার আকাশ পাতাল ভাবনার মাঝে একটি ছোট্ট ফুটফুটে পরীর বাচ্চা এসে তার শাড়ির আঁচল টেনে ধরে। স্কাই ব্লু কালারের বারবি গাউন পরা, ধবধবে ফর্সা শরীরে, ডাগর ডাগর চোখে অনন্যার দিকে তাকিয়ে আছে সে। বাচ্চাটিকে দেখে এক মুহূর্ত দেরি না করে ঝট করে তাকে কোলে তুলে নিল। টপাটপ চুমু খেলো গালে চোখে কপালে। আস্ত এক জীবন্ত পুতুল বাচ্চাটা। এরপর আশেপাশে তাকালো কাউকে খুঁজতে। বাচ্চাটা কার সাথে এলো এখানে? বাচ্চাটার বয়স কত হবে? 1.5 বা 2 বছর। পরপর চোখ ঘুরালো আশেপাশে। হঠাৎ তার সামনে দৌড়ে এলো ফর্মাল ড্রেস পরিহিত এক সুদর্শন পুরুষ। অনন্যা থমকায় যখন বাচ্চা মেয়েটির সাথে লোকটার চেহারার অনেকাংশে মিল খুঁজে পায়। কোলে থাকা বাচ্চা মেয়েটি হাত বাড়িয়ে দিয়ে আদো আদো গলায় ডাকে, বাবা, বাবা। মুহূর্তেই মেয়েকে কোলে তুলে নিল লোকটা। কপালে গালে চুমু খেয়ে বলল, এভাবে কোথায় গেছিলে মা? বাবা, তোমাকে খুঁজেছি। না বলে কোথাও যেতে নেই। যদি তুমি হারিয়ে যেতে, তখন কোথায় খুঁজতাম বলো? বাচ্চাটা কি বুঝলো কে জানে। 2 হাতে বাবার গলা জড়িয়ে ধরল, ঘাড়ে মাথা রাখলো, আবেশে চোখ বুজে নিল, যেন সে তার স্বর্গ খুঁজে পেয়েছে। অস্পষ্ট সুরে বলল, সেই বাবা। এত কিছুর মাঝে নীরব দর্শক ছিল অনন্যা। বুঝতে পারল বাচ্চাটা একা একা হাঁটতে হাঁটতে এদিকে চলে এসেছিল। সামনে থাকা পুরুষটি তার বাবা। তাকে যখন রিহান ধন্যবাদ দিতে ব্যস্ত, তখনই আবির্ভাব ঘটে সেই কাঙ্ক্ষিত রমণীর। রাই তার আরেক মেয়েকে কোলে নিয়ে এসে দাঁড়ালো তাদের সামনে। অধৈর্য গলায় বলল, ওকে কোথায় পেলে তুমি? কোথায় চলে গেছিল? এই মেয়ে এক নিমেষে হওয়া হয়ে গেল। এত দূরে চলে এলো একা একা। মায়ের কথায় বাবার গলা থেকে মুখ তুলল হিয়া। মায়ের কোলে তার আরেক বোন দিয়াকে দেখে খুশি হলো। বনে বনে ভীষণ ভাব তাদের। একজন আরেকজনকে ছাড়া কিছুতেই থাকবে না। তখন বাবার কোল থেকে নেমে মায়ের সঙ্গে দাঁড়ায় বাচ্চা দুটো। রিহান গিয়েছিল রাইয়ের জন্য পানি আনতে।
হিয়া রাইয়ের শাড়ির কুচি টানতেই এলোমেলো হয়ে যায়। শাড়ি ঠিক করার মাঝেই হিয়া হাঁটতে হাঁটতে চলে আসে কৃষ্ণচূড়া গাছের নিচে। সেখানে অনন্যাকে মায়ের মতো শাড়ি পরে বসে থাকতে দেখে সে ছোট ছোট পায়ের কাছে এসে আঁচল টেনে ধরে অনন্যার। তাদের এমন সুন্দর সংসার দেখে খুশি হয় অনন্যা। আবারও মনে পড়ে ডায়েরিতে থাকা মেয়েটির কথা। সেই মেয়েটিরও তো এমন একটা সংসার থাকত, এমন ফুটফুটে দুটি বাচ্চা থাকত, ভালোবেসে আগলে রাখার মতো একটা স্বামী থাকত। অনন্যা আনমনেই জিজ্ঞাসা করে বাচ্চাদের নাম। রাই ঠোঁটে মণিমুগ্ধকর হাসি নিয়ে উত্তর দিল, হৃদিতা খান দিয়া আর ঋষিতা খান হিয়া। মেয়েদের নাম রিহানের সাথে মিলিয়ে আমার শাশুড়ি মা রেখেছেন। রাইয়ের কথায় বিদ্যুতের ন্যায় চমকালো অনন্যা। মাত্রই কি নাম বলল মেয়েটা? রিহান? সে কি ঠিক শুনল? কনফিউশন দূর করতে অনন্যা জিজ্ঞাসা করল, আপনাদের নাম জানতে পারি কিছু মনে না করলে? রাই এবং রিহান দুজনেই সৌজন্য হাসল। একসাথে কি দারুণ মানিয়েছে তাদের। কোনো এক রূপকথার জগতের রাজা রানীর মতোই লাগলো তাদের। বাচ্চা দুটো তাদের রাজকন্যা। রিহান এবার হালকা হেসে দিয়া কেউ কোলে তুলতে তুলতে বলল, আমি সাজ্জাদ খান রিহান আর আমার স্ত্রী অঞ্জনা খান রাই। নামগুলো শুনতেই হতবাক অনন্যা। রিহান খান? তার মানে সেই কি সেই রিহান যাকে খুঁজে চলেছে মাসের পর মাস? রাই কি তবে সেই নারী যাকে একবার দেখার জন্য অনন্যা এতটা ছটফট করেছে? এ রাই কি ডায়েরির সে প্রেমযুগল? সেই প্রেমিক পুরুষ আর তার ভাগ্যবতী নারী? অনন্যা নিজেকে আর দমিয়ে রাখতে পারল না। উদ্বিগ্ন গলায় প্রশ্ন করল, কোন রিহান? মানে ডায়েরির সেই নারী যাকে অসম্ভব ভালোবাসত তার স্বামী? আপনারা কি সেই কাপল? আর এই বাচ্চা দুটো? অনন্যার কথায় কিছুটা অবাক হল রাই এবং রিহান। কি বলতে চাচ্ছে মেয়েটি? তাদের সম্পর্কে কিভাবে জানলো এই মেয়ে? হঠাৎ রাইয়ের মনে পড়ল ডায়েরির কথা, যেটা আজ থেকে প্রায় 7-8 মাস আগে লাইব্রেরি গিয়ে হারিয়ে ফেলেছিল সে। তার জীবনের অনেক ঘটনাই লেখা ছিল ডায়েরিতে। তার বাচ্চারা দুনিয়ায় আসার আগ মুহূর্ত পর্যন্ত সব ঘটনাই লিখেছিল সে। এরপর তার অসুস্থতা আর বাচ্চাদের সামলাতে গিয়ে লেখা হয়ে ওঠেনি। আর একদিন ভুলবশত হারিয়ে ফেলে ডায়েরিটি। কিন্তু সেটা এই মেয়ের কাছে কিভাবে এলো? হ্যাঁ, আমার স্বামী রিহান। আপনি সম্ভবত আমার ডায়েরির কথা বলছেন, যেটা আমি লাইব্রেরি হারিয়ে ফেলেছিলাম কয়েক মাস আগে। কিন্তু সেটা আপনি পেলেন কিভাবে? রাইয়ের কথায় আকাশে চাঁদ পাওয়ার ন্যায় লাফিয়ে ওঠে অনন্যা। খুশিতে আত্মহারা সে। অবশেষে খুঁজে পেয়েছে কাঙ্ক্ষিত সেই ভাগ্যবতী নারীকে। খুঁজে পেয়েছে সেই বউ পাগলা রিহানকে। সঙ্গে তাদের ফুটফুটে 2 মেয়েকে। নিজেকে সামলাতে না পেরে ঝাপটে ধরল রাইকে। খুশিতে গদগদ হয়ে বলল, ও ইয়ে স্বামী, খুঁজে পেয়েছি তোমাদের। তুমি ভাবতে পারবে না আমি কতদিন ধরে খুঁজছি তোমাদের। লাইব্রেরি থেকে তোমার ডায়েরিটি পাওয়ার পর যখন তোমার জীবনী পড়লাম তখন থেকেই খুঁজে চলেছে। তোমার অপারেশনের পর কি হয়েছিল সেটা জানার জন্য আমি কত রাত জেগে পার করেছি কি বলবো। তোমার নাম লেখা ছিল না ডায়েরিতে। শুধু অনাকাঙ্ক্ষিত অসুখ লেখা থাকায় কোনোভাবেই তোমার খোঁজ পাইনি আমি। দিনের পর দিন শুধু ভেবেছি কি হয়েছিল তোমার, তোমার সন্তানদের, আর তোমার পাগল প্রেমিক তোমার ভালোবাসার মানুষটারই বা কি হয়েছিল। তোমাকে বলে বুঝাতে পারবো আজকে আমি কতটা খুশি। রাই এবং রিহান দুজনেই হতবাক। একটা মেয়ে শুধু ডায়েরি পড়ে কিভাবে তাদের খোঁজ পেতে এতটা মরিয়া হয়ে উঠেছে। পরপর সন্তুষ্ট হাসল দুজনেই। রাই অনন্যাকে জড়িয়ে বলল, এখন যখন খুঁজে পেয়েই গেছো তখন আর হারিয়ে যাব না। আমাদের বাড়িতে বেড়াতে যেতে হবে তোমায়।
আফটার অল আমাদের মেয়েদের নতুন খালামণি তুমি, আমাদের নতুন আত্মীয়। আমাদের যখন একই ভার্সিটি তখন বন্ধুত্ব করা যায়, কি বলো? অনন্যা এক গাল হেসে উত্তর দিল, অবশ্যই। এত খোঁজাখুঁজির পরে পেয়েছি যখন এত সহজে ছাড়ছি না। আর পরীর বাচ্চাগুলো আরো ছাড়া যাবে না। আমি কিন্তু ওদের দেখতে যাব মাঝে মাঝে। মানা করবে না? তুমি যখন খুশি আসবে যাবে আমার মেয়েদের কাছে। খালামণিদের একটু বেশি দাবি থাকে তাই না? রিহানের কথায় কৃতজ্ঞ হলো অনন্যা। সত্যি লোকটা অসাধারণ। এমন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। অনন্যার ভাগ্য কি এতটা ভালো হবে? যদি কোনোভাবে রাইয়ের মতো এমন ভাগ্যবতী হতো সে। আজ তাহলে আসি। মেয়েদের নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে। এরপর মেয়ের মাকে নিয়ে ঘুরতে যাব। বলেই স্ত্রী সন্তানদের নিয়ে সামনের দিকে পা বাড়াল রিহান। অনন্যা এক রাস প্রশান্তি এবং মুগ্ধতা নিয়ে তাকিয়ে রয় তাদের যাওয়ার পানে। সৃষ্টিকর্তার অশেষ রহমত। অনন্যা বিড়বিড় করে বলে ওঠে, নশ্বর এই পৃথিবীতে অবিনশ্বর হোক তোমাদের ভালোবাসার বন্ধন। আমৃত্যু জড়িয়ে থাকো একে অপরের মাঝে। পৃথিবীর সব সুখ তোমাদের ভাগ্যে লিখে দেওয়া হোক। যতবার অনাকাঙ্ক্ষিত অসুখ আসবে জীবনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরো দুজন দুজনাকে। সমাপ্ত।